শুক্র যদি সহায় থাকে বলে যে প্রচুর সম্পত্তি, তো আমাদের লাক্সারি অবশ্যই দেখে। আমাদের ভৌতিক জগতের যা যা জিনিস আছে সমস্ত কিছু শুক্রের আন্ডারে। হাসি খুশি হ্যাপি ফ্যামিলি, একটু যদি আপনি আমাকে ডিটেলসে বলেন। তো কাজেই আমাদের যদি একটা জিনিস দরকার পড়ে, যে আমার একটা ভালো গাড়ি দরকার, প্রচুর অর্থ দরকার, সেগুলো পেলে আমার খুব সুখে থাকবো। তাই সেই সুখ কিন্তু শুক্র আমাদেরকে প্রদান করে থাকে। আবার এর একটা উল্টো পিঠও আছে, শুক্র যেরকম আমাদের সুখ দিচ্ছে, শুক্র আমাদের সুখ কেড়েও কিন্তু নেয়। আর শুক্র যদি নিচু থাকে কারো, মানে আমরা যে রেমেডি দিই সাধারণত শুক্রের রেমেডিটাই আমরা প্রদান করি। তাকে উঁচু করার কি সলিউশন রয়েছে? শুক্রের যে রত্ন আছে সেটা, এবারে সে সবার ক্ষেত্রে তো রত্ন নেওয়া বা কেনার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে আমরা বলি শুক্রের যে পুজো আছে বা তার যে অধিপতি দেবী আছে মা ভুবনেশ্বরী, তার পুজো করা বা তার জপ করা। শনিকে আমরা বলছি কর্ম দেবতা, তো আপনি যদি আমাকে একবার বলেন যে কর্ম বড় না ধর্ম বড়? আর একটা গোচর আসছে খুব সামনেই, যতদূর আমি জানি 18ই মে রাহুর গোচর। রাহুর গোচর যেটা হচ্ছে 18ই মে, সেটা রাহু এখন বর্তমানে বসে রয়েছে মীন রাশিতে। রাহু গোচর করে চলে আসবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেটের একটা একটা করে ঘর আছে, কিন্তু রাহু বা কেতুর কোনো ঘর নেই। এদেরকে ভাড়াটে গ্রহ হিসেবে ধরা হয়। অ্যাকচুয়ালি এরা প্ল্যানেট নয়, এরা হচ্ছে দুটো ছায়া। তাই এদেরকে মানে এদের প্রভাব মানব জীবনে এতটাই বেশি। হাতের যে রেখাটা, সেটা কি আমাদের পূর্বজন্মেরও কর্মফলটাকে শোক? অবশ্যই, মানে পূর্বজন্মে আমরা কি করেছি না করেছি সেই সঞ্চিত কর্মের ফল নিয়ে আমরা এই প্রারব্ধে জন্মগ্রহণ করি, এবং সেটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং যতদিন না পর্যন্ত সেই ঋণ আমরা পরিত্যাগ করছি বা শোধ করতে পারছি, ততদিন আমাদেরকে আসতে হবে। আমি যদি কারোর থেকে 1 টাকাও নিয়ে থাকি ভুল করে, তাহলে পরেও সেটা আমাকে প্রদান করতে হবে। পিতৃদোষ বলে আমাদের শাস্ত্রে রয়েছে, পিতৃদোষটা কি আসলে? অ্যাকচুয়ালি পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষের যে অভিশাপ, সেটাকে বলা হয় পিতৃদোষ। আমাদের ছকে পাওয়া যায়। পিতা হচ্ছে রবি, পিতাকে আমরা রবিকে পিতা ধরি। তা পিতা হচ্ছে রবির সাথে যদি কোনো রকমভাবে শনি কানেক্ট হয়, কোনো রকমভাবে রাহু কানেক্ট হয়, এই গ্রহগুলো যদি কানেক্ট হয়ে যায়, তাহলে পরে ছকের মধ্যে পিতৃদোষ পাওয়া যায়। এখনকার সময় অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। তাই এখন আমরা যখনই কোনো প্রবলেমে পড়ি বা আমাদের যখনই কোনো রকম প্রবলেম হয়, আমরা কিন্তু অ্যাস্ট্রোলজির কাছে যাই, অ্যাস্ট্রোলজি করতে যাই, দেখাই। তো এই অ্যাস্ট্রোলজি নিয়ে আজকের বিষয়, আর আজকের যিনি গেস্ট অ্যাস্ট্রোলজার সুজিত পাঠক মহাশয়, ওনার সাথে আমাদের কথা হয়েছে বেসিক্যালি পিত্ত দোষ নিয়ে। আপনার জীবনে পিত্ত দোষ থাকলে কি হবে, শনি না শুক্র কার প্রভাবে সব থেকে বেশি অর্থ লাভ হয়, সেটা আমরা ইন ডিটেলসে আলোচনা করেছি। আর আলোচনা করেছি শুক্রের প্রভাবে আপনার জীবন কিভাবে অগ্রগতির দিকে যেতে পারে। এই সব জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। একদম স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। আমার মনে হয় এখান থেকে আপনারা ডেফিনেটলি কিছু না কিছু জানতে পারবেন। আর আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যারা যারা দেখছেন আমাদের চ্যানেলটা, অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, মোর দেন 90% বেশি। তো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে, তাদেরকেও বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেগুলোকে ফলো করে দেবেন রিলসের জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক সুজিত বাবু। ওয়েলকাম ব্যাক কেন বললাম আপনিও জানেন, অ্যাকচুয়ালি আগের এপিসোডে আমাদের খুব সুন্দর একটা কনভারসেশন হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা টেকনিক্যাল গ্লিচের জন্য খারাপ হয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ আর একবার আমাদেরকে টাইম দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শুক্র যে গ্রহ রয়েছে, তাকে আমরা ধন দৌলতের
গ্রহ বলতে পারি, অথবা সুখ শান্তির গ্রহ বলতে পারি, বা লাক্সারি যেটা বলে, লাক্সারির শুক্র যদি সহায় থাকে, বলে যে প্রচুর সম্পত্তি, হাসি খুশি, হ্যাপি ফ্যামিলি। একটু যদি আপনি আমাকে ডিটেলসে বলেন। এক্ষেত্রেও বলবো, যেমন শনির ক্ষেত্রে বললাম যে প্ল্যানেট কি চায়, শুক্রের ক্ষেত্রেও বলবো যে প্ল্যানেট কি চায়। শুক্র আমাদের লাক্সারি অবশ্যই দেখে, আমাদের ভৌতিক জগতের যা যা জিনিস আছে সমস্ত কিছু শুক্রের আন্ডারে। তা কাজেই আমাদের যদি একটা জিনিস দরকার পড়ে, যে আমার একটা ভালো গাড়ি দরকার, প্রচুর অর্থ দরকার, সেগুলো পেলে আমার খুব সুখে থাকবো, কাজে সেই সুখ কিন্তু শুক্র আমাদেরকে প্রদান করে থাকে। আবার এর একটা উল্টো পিঠও আছে। তো প্রথমে আমি সোজা পিঠটাই বলি যে কি করলে পরে শুক্র আমাদেরকে লাক্সারি প্রদান করে। শুক্র হচ্ছে যে কোনো ক্ষেত্রে, শুক্র যদি কারোর মানে খুব সহায় থাকে, অর্থাৎ তার ফেভারে থাকে, তাহলে পরে সে লাক্সারি জীবনে মানে অভ্যস্ত হবেই হবে। এবারে শুধু তো শুক্রকে আমার বিচার করলে হবে না, তার সাথে সাথে লগ্নের, আমাদের লগ্নকুণ্ডলীর যে প্ল্যানেটারি পজিশন আছে সেটাও দেখতে হবে। শুক্র যেরকম আমাদের সুখ দিচ্ছে, শুক্র আমাদের সুখ কেড়েও কিন্তু নেয়। তার কারণ হচ্ছে শুক্র যদি পীড়িত হয় কোনো রকমভাবে, পীড়িত হলে পরে তাহলে পরে সেই মানুষ কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয় বা কোনো রকম এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের সাথে সে জড়িয়ে যেতে পারে। শুক্র পীড়িত হওয়া আর শুক্র খারাপ হওয়া দুটো জিনিস কিন্তু আলাদা। আমি একটুখানি বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শুক্র পীড়িত হওয়া মানে হচ্ছে কোনো রকম গ্রহের দ্বারা সে পীড়িত হয়েছে, আর শুক্র খারাপ হওয়া মানে সে হয়তো অস্তগত হয়েছে অথবা সে কোনোরকমভাবে নিচস্থ হয়েছে। ফর এক্সাম্পল, শুক্র হচ্ছে আমাদের রেটিনাকে প্রোভাইড করে, আমাদের রেটিনা থেকে আমরা কালার দেখি, ঠিক আছে। শুক্র যদি ভালো থাকে তাহলে আমরা দেখব সুন্দর ঝর্ণা, তাই দেখে আমি কবিতা লিখে দিতে পারবো। শুক্র যদি পীড়িত হয় তাহলে পরে মনে হবে ঝর্ণা বা পাখি উঠছে, চলো একটা ঢিল মেরে পাখিটাকে ফেলে দিই, সেই সৌন্দর্যবোধের জায়গাটা তাকে আনবে না। আবার শুক্র যদি খারাপ হয় তাহলে পরে একটা পাখি উঠছে, সুন্দর ঝর্ণা, জাস্ট দেখবো, ঠিক আছে, ঝর্ণা পাখি, কোনো ফিলিংস নেই, এই জায়গাগুলো শুক্র নিয়ে আসে। কাজে শুক্র যদি ভালো থাকে আমাদের সুখের জায়গা তৈরি করে, শুক্র যদি ভালো থাকে আমাদের ধন দৌলত দেয়, শুক্র যদি ভালো থাকে আমাদের লাক্সারি দেয়। কিন্তু শুক্র যদি কোনো রকমভাবে বেহেড হয়ে যায় তাহলে পরে শুক্র আমাদেরকে নেশা দেয়। যদি রাহুর সাথে থাকে বা কেতুর সাথে থাকে, কেতুর সাথে থাকলে তাকে 100% অপযশ দেবে, বদনাম দেবে, সে কিছু না করেও বদনাম পাবে। রাহুর সাথে থাকলে পরে সে মাদকাসক্ত হবে, কেতুর সাথে থাকলে পরে তার ড্রাই নেশা হবে। এরকম বিভিন্ন গ্রহের ইম্প্যাক্টে কিন্তু শুক্র সেই জায়গাটাকে প্রভাবিত করে। তার কাজে শুক্র যেরকম আমাদের সুখও প্রদান করছে, শুক্র আমাদের অসুখও প্রদান করছে। অসুখ বলতে গেলে পরে শারীরিক অসুখও প্রদান করছে শুক্র। আচ্ছা, শুক্র যেহেতু মানে সেক্সুয়াল পার্টটাকে দেখে, সেহেতু প্রস্টেটের ক্ষেত্রে সমস্যা, যৌন রোগের ক্ষেত্রে সমস্যা, বা মহিলাদের ক্ষেত্রে স্ত্রী রোগজনিত নানা সমস্যা, এই জায়গাগুলোকে নিয়ে আসে। আর সাথে যদি মঙ্গলের কোনো রকম প্রভাব থাকে তাহলে তো কথাই নেই, সেই জায়গাটাকে আরো বেশি বাড়িয়ে দেয় শুক্র। আর শুক্র যদি নিচু থাকে কারণ, তাকে উঁচু করার কি সলিউশন রয়েছে? দেখুন, শুক্র যদি জন্মগতভাবে দেখা যায় যে সে নিচস্থ অবস্থায় রয়েছে, সাধারণত কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায়। এবার যদি দেখা যায় যে নিচস্থ হয়ে রয়েছে তাহলে পরে তাকে মানে আমরা যে রেমেডি দিই, সাধারণত শুক্রের রেমেডিটাই আমরা প্রদান করি, শুক্রের যে রত্ন আছে সেটা। এবারে সবার ক্ষেত্রে তো রত্ন নেওয়া বা কেনার সামর্থ্য থাকে না, সেক্ষেত্রে আমরা বলি শুক্রের যে পুজো আছে বা তার যে অধিপতি দেবী আছে মা ভুবনেশ্বরী, তার পুজো করা বা তার জপ করা, সেটা করলে পরে শুক্রের অনেক মানে ভালো ফল পাওয়া যায়। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমি তো অনেককে দিয়ে খুব রেজাল্ট পেয়েছি, বিশেষত শুক্র আমাদের বিবাহকারক গ্রহ, বিবাহ দেখে। আচ্ছা, তা বিবাহ যখন দেখে আমি অনেককেই বলেছি যে অল্প আতপ চাল এবং একটু চিনি, সাদা মিষ্টি, গুড় দিলে এখানে চলবে না, সাদা মিষ্টি বা চিনি এবং আতপ চাল আর দুধ এই দিয়ে ফুটিয়ে একটা ক্ষীরের মতন করে সেটা যদি কোনো গাছতলায় রেখে আসতে পারে, চলে এলো পাখিটাকি যেই কবে কবে এটা প্রতি শুক্রবার করে যদি করতে পারে তাহলে পরে তার শুক্র অনেক ডেভেলপ হয় এবং তাদের বিয়ের ক্ষেত্রে অনেকটা তারা এগিয়ে যেতে পারে। তার কাছে শুক্রকে এইভাবে একটা মানে
এটা জাস্ট একটা টোটকার মাধ্যমে শুক্রকে এগিয়ে নিয়ে যাওয়া, কেন সবার ক্ষেত্রে রত্ন কেনা সম্ভব নয়, পুজো করতে গেলে পরেও তার একটা নমিনাল খরচ আছে, সেটাও অনেকে করতে পারছে না, তাহলে পরে সেটা এটা করুক। অথবা শুক্রের দান করতে পারে, কোনো মন্দিরে গিয়ে কোনো মিছরি অথবা সাদা মিষ্টি সে যদি দান করে আসতে পারে তাহলে পরে হবে। অথবা শিবলিঙ্গে গিয়ে যদি সে সাদা ফুল প্রদান করে এবং ওম নমঃ শিবায় এই জপটাও যদি করে তাহলে পরেও কিন্তু সে শুক্রের প্রভাবকে অনেকটাই উন্নত করতে পারবে। সাদা মিষ্টি বা সাদা ফুল, এই সাদা জিনিসটা একটা প্রভাব ফেলে শুক্রের উপর? অবশ্যই ফেলে এটা। আচ্ছা, অন্য কালারের মিষ্টি হলে অন্য, এটা তো হচ্ছে দেখুন, এটা হয়ে গেল একটা কালারের ব্যাপার। শুক্র যেহেতু সাদাটাই প্রোভাইড করে আমাদের, যেমন শুক্রের যদি আমরা প্রতিকার দেখি তাহলে পরে হিরেটাও সাদা, ওপালটাও সাদা, শ্বেতপ্রবালটাও সাদা, জারকানটাও সাদা। কাজে সাদাটাকে এখানে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। শনিকে আমরা বলছি কর্ম দেবতা, তো আপনি যদি আমাকে একবার বলেন যে কর্ম বড় না ধর্ম বড়? দেখুন, কর্ম হচ্ছে সবসময় বড়, কর্ম আমার ধর্মকে নিয়ন্ত্রণ করবে। এবারে কিভাবে করবে? আমাদের জ্যোতিষ জগতে যে জোডিয়াক চক্রটা আমরা দেখি তাতে যেরকম মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত একটা সেট তৈরি হয়, এই যে সেটটাকে আমি ধরি তাহলে আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারখানা জিনিস পাচ্ছি। তাহলে পরে মোক্ষটাকে আমার প্রথমে কেন দেয়নি, বা অর্থটাকে আমাকে কেন প্রথমে দেয়নি? অর্থটা তো আমার দরকার আগে, ধর্মটা আগে কেন দিয়েছে? এখানে চলে এলো যে ধর্ম বড় কিনা, ঠিক আছে। এবারে ধর্মটাকে প্রথমে এর জন্যই দিয়েছে যে আপনি কারুর সন্তান, তাহলে আপনার সন্তান ধর্ম, আপনি কারুর হাজবেন্ড তাহলে পরে আপনার স্বামীর ধর্ম, আপনার যে সন্তান থাকবে তাহলে আপনার পিতার ধর্ম। তাহলে এই যে ধর্মগুলো আছে, প্রত্যেকটা ধর্ম, এবং আমি লৌকিকতা করব, সামাজিকতার সাথে থাকব, সেটা একটা ধর্ম। অর্থাৎ সামাজিক অনুশাসনকে বলা হয় ধর্ম। তো এই ধর্ম করতে গেলে পরে আমাদের কি দরকার পড়ে? আজকে আমার বাবার মেডিসিন দরকার, আমার সন্তানের পড়ালেখা দরকার, এটার জন্য আমার অর্থ দরকার পড়ে। তার জন্য দ্বিতীয় পজিশনে রাখা হয়েছে অর্থ। অর্থ যখন আমার হাতে চলে এলো, আমি তাহলে তাই দিয়ে ধর্মকে রক্ষা করতে পারছি। এবারে এই অর্থ আমার আসবে কোথা থেকে? অর্থ আসবার জন্য কি দরকার? আমার একটা ভালো চাকরি দরকার, একটা ভালো ব্যবসা দরকার, বা কোনো প্রফেশন দরকার। চলে এলো আমার ধর্ম, অর্থ, কামে চলে এলাম। কাম মানে আমার ডিজায়ার, মানে আমার দরকার, আমার চাকরি দরকার, আমার ব্যবসা দরকার, কারণ সেখান থেকে আমার রোজগার দরকার, আর সেই রোজগার দিয়ে আমি আমার ধর্ম পালন করব। হয়ে গেল। এইবারে চলে এলো লাস্টে মোক্ষ, যে আমার সমস্ত কিছু আমি কমপ্লিট করলাম, করার পরে আমার আর কিছু দাওয়ার নেই, কিছু চাওয়ার নেই, এবারে আমি অনন্তের পথে চলি, বা আমি নির্লিপ্তভাবে থাকি। একটা বয়সের পর দেখবেন মানুষ খেতেও ইচ্ছা করে না, মানুষের অর্থেরও দরকার পড়ে না, সেই জায়গাটা তখন মোক্ষের ক্ষেত্রে নিয়ে আসে। তার কাজে এই চারটে জিনিসকে যদি আমি মেনটেন করি, এটা করতে গেলে পরে আমার পুরোটাই হচ্ছে কর্ম। তার কাজে কর্ম সবসময় বড়। কর্ম যদি ঠিক থাকে মানুষের, তাহলে তার সমস্ত কিছু ঠিক থাকবে। শনির গোচর তো 29শে মার্চ হলো, আর একটা গোচর আসছে খুব সামনেই, যতদূর আমি জানি 18ই মে রাহুর গোচর। হ্যাঁ, আর দুটো গোচর আসছে, দুটো বড় প্ল্যানেটের। একটা হচ্ছে 15ই মে, সেটা হচ্ছে বৃহস্পতির গোচর, আর 18ই মে সেটা হচ্ছে রাহুর গোচর। একটু ডিটেলসে যদি বলেন এই গোচরগুলোতে কোন কোন রাশি কিরকম প্রভাব ফেলবে? রাহুর গোচর যেটা হচ্ছে 18ই মে, সেটা রাহু এখন বর্তমানে বসে রয়েছে মীন রাশিতে। রাহু গোচর করে চলে আসবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যানেটের একটা একটা করে ঘর আছে, কিন্তু রাহু বা কেতুর কোনো ঘর নেই। এদেরকে ভাড়াটে গ্রহ হিসেবে ধরা হয়। অ্যাকচুয়ালি এরা প্ল্যানেট নয়, এরা হচ্ছে দুটো ছায়া। তাই এদেরকে মানে এদের প্রভাব মানব জীবনে এতটাই বেশি, কারণ এরা চন্দ্র আমাদের যে থট কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে, সেই থট প্রসেসকে কন্ট্রোল করে এই দুজন, রাহু এবং কেতু। এদেরই হচ্ছে চন্দ্রেরই দুটো ছায়া হচ্ছে রাহু এবং কেতু। আমরা বলি যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, যৎ ব্রহ্মাণ্ডে তৎ পিণ্ডে। কাজে যেটা ব্রহ্মাণ্ডে রয়েছে সেটা আমাদের পিণ্ডে রয়েছে, আর যেটা আমাদের পিণ্ডে রয়েছে সেটা ব্রহ্মাণ্ডে রয়েছে। তার কাজে থট কন্ট্রোল যেটা রয়েছে মানুষের হাতে কিছু নেই, সেটা প্রসেসটা করছে তারা।
তা রাহু যখন এখানে বেরিয়ে চলে আসছে, শনি মহারাজ তাকে ওই ঘরটুকুর 10 ডিগ্রি দিয়েছে যে তুমি এখানে মূল ত্রিকোণ হিসেবে ব্যবহার করতে পারো এবং এখানে তুমি সার্বিক ফলদাতা এবং অবশ্যই সেখানে তুমি শক্তিশালী হবে। তা কাজে এখানে রাহু যখন প্রবেশ করবে, এই ভাবটাকেই আমরা বলি কাম ভাব। রাহু যেখানে প্রবেশ করছে, রাহু এতদিন ছিল মোক্ষ ভাবে, সে ঢুকে যাচ্ছে এবারে কাম ভাবে। তা কাম ভাবে যখন রাহু ঢুকবে, রাহুর কাম বা ডিজায়ার অনেক বেশি, যার জন্য কোনো অসুরের দরকার পড়েনি, একমাত্র রাহুরই দরকার পড়েছিল যে আমি ওই অমৃত পান করব যাতে আমি অমর হতে পারি, কাজে ওর ডিজায়ার বেশি। আর রাহুর কোনো চাহিদার শেষ নেই, সে আজীবন খালি চাহিদা, তার চাহিদা, এটা চাই, ওটা চাই, সেটা চাই। রাহু যদি খারাপ থাকে, দেখবেন অনেকে খাওয়ার সামনে রয়েছে, সে খেয়ে এসছে, আরো খেতে পারবে না, তবু তার চোখের নজর আমি খাবো, এই ব্যাপারটা চলে আসে। তার কাজে তার ডিজায়ার সবসময় বেশি। কেউ একটা ভালো গাড়ি কিনেছে, তার সামর্থ্য নেই, কিন্তু সে যেভাবেই হোক, তার পরিবারকে চাপ দিক বা কোনো জায়গা থেকে লোন তুলে নিয়ে সে ওটা করে দেখিয়ে দিবে। এই যে জায়গাটা, এটা রাহুর ক্ষেত্রে চলে আসে। যেটা চাই যে সেটা পাবে, সবসময় যে পাবে তা নয়, কিন্তু রাহু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছিনিয়ে নেয়, কিছু কিছু ক্ষেত্রে নকল করে নেয়। হয়তো দেখা গেল কারো চেক রয়েছে, সাইন নকল করে সে টাকা তুলে নিল, এটা রাহুর একটা বড় একটা কাজ। তার কাজেই রাহু সবসময় চেষ্টা করে যে আমি যতটুকু আছে আমি নেব। আবার রাহু এটাও করে, রাহু হাতে সবসময় তার কাঁচি থাকে, রাহু বা কেতুর, যেখানে যাবো ওটা কেটে দেবো। আচ্ছা, ভালো সম্পর্ক কেটে দাও, ভালো জায়গা কেটে দাও। সে যেটা মুড অনুযায়ী তৈরি করবে, যা এ ছকে আমাদের যোগ তৈরি হলো, সে যদি মনে করে এই যোগকে আমি আরো কার্যকরী করে দেবো, তাহলে পরে রাহু সেই কার্যকারী জায়গাটা কিন্তু তৈরি করে দেবে। আর রাহু যদি কারুর সেইভাবে ডেভেলপ হয়ে যায় বা কারুর সহায় থাকে, তাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। তা রাহু এখানে যেহেতু কাম ডিজায়ারের মধ্যে অবস্থান করবে 18 তারিখের পর থেকে, এখানে বিশেষ বিশেষ কিছু রাশি তো পাবেই, সবকটা রাশিই কিন্তু সেক্ষেত্রে ভালো একটা প্রভাব পাবে, কেননা বহুদিন বাদে এই 3টে গ্রহের গোচর একসাথে হচ্ছে। তো এখানে রাহু 18 মাস থাকবে। কেতুও সেরকম সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। সিংহ রাশিতে প্রবেশ করলে পরে সেখানেও কেতু বেশ ভালো ফলদাতা হবে। তার কাজে রাহু আর কেতু এরা সার্বিকভাবে 12টা রাশিকেই ভালো ফল দেবে। যেমন আমি বললাম, মেষ রাশির ক্ষেত্রে শনি দ্বাদশে গেছে, মানে অযাচিত খরচা করাবে। মেষ রাশির ক্ষেত্রে একাদশ ভাব, যেটা আমাদের সোর্স অফ ইনকামের জায়গা, সেখানে রাহু বসছে। তাহলে এই একাদশ ভাবটা আমাদের ডিজায়ারেরও জায়গা, আমাদের ইচ্ছা পূর্তির জায়গা। তাহলে রাহু তাকে ইচ্ছা পূর্তিও করাবে। তাহলে অর্থ থাকলে না খরচা করবে, অর্থ না থাকলে অন্যের কাছ থেকে চেয়ে না তো খরচা করতে পারবে না। কাজেই রাহু তাকে অর্থও দেবে, শনি তাকে খরচাও করাবে। এইভাবে প্রত্যেকটা রাশিকে আমাদের ব্যালেন্স করবে। কাজেই একটা রাশিকে যদি আমি বলি যে খুব ভালো ফল পাবে, এ পাবে না, তা নয়। সবকটা রাশি কম বেশি ভালো ফল পাবে, কিন্তু সেক্ষেত্রেও মেন প্রযোজ্য দেখতে হবে তাদের কুণ্ডলিটা কি আছে। কুণ্ডলি ছাড়া সম্পূর্ণ বিষয়গুলোকে করা যায় না। এবং তার সাথে আরো একটা কাজ আছে, ফল কিন্তু এরা দেয় না, অ্যাকচুয়ালি এরা দেয় হচ্ছে আমাদের মার্গদর্শন, যে এখানে গেলাম মানে আমি তোমাকে জায়গাটা মেনটেন করে দিলাম। এবারে কিভাবে তুমি ফল পাবে, সেটা হচ্ছে আমাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তরী দশা। মহাদশা চলে লং টার্ম, কাজে ওটাকে আমরা অতটা খেয়াল রাখছি না। প্রত্যন্তরী দশা এবং অন্তর্দশা এবং প্রত্যন্তরী দশা, এই দুটো শর্ট টার্মে ফল দিয়ে বেরিয়ে চলে যাবে। যদি তাদের দশা ফেভারে থাকে, তাহলে পরে রাহু বলুন, শনি বলুন, কেউ কোনো দিক দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, তাদের জায়গা তৈরি থাকবে। বেশ, আমরা রাহু গোচর, শনির গোচর এগুলো দেখলাম। আপনি যদি আমাকে কুইক ভাবে সবকটা যে রাশি রয়েছে, এগুলো সবকটা যদি আমাকে একবার বলে দেন যে ডিসেম্বর অবধি কিরকম যাবে সবকটা জাতকের। শুধু আমি শনি ধরে যদি বলি ডিসেম্বর অবধি কেমন যাবে, তাহলে পরে সেটা মানে দরকার নেই, আপনি ইন জেনারেল। হ্যাঁ, কেননা দেখুন অন্য প্ল্যানেট পজিশন গুলো তো রয়েছে, সেই প্ল্যানেট পজিশন অনুযায়ী ফলগুলো প্রদান হয়। তাই মেষ রাশি থেকে, কারণ মেষ রাশিটা হচ্ছে আমাদের কালপুরুষের মস্তক, সেখান থেকে যদি ধরি, তাহলে পরে প্রথম হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কর্মের উন্নতির জায়গা তৈরি হবে। যারা বহুদিন চেষ্টা করছিল, কোনো কর্ম পাচ্ছিল না, তাদের কর্ম লাভ হবে। যারা অলরেডি চাকরি করছে, তাদের পজিশন আরো বাড়বে এবং তাদের ইনক্রিমেন্ট বা তাদের যে ডেজিগনেশন সেটাও কিন্তু আরো বাড়বে। বা যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারছিল না, তাদের ভিসা এসে যাবে এবং তারা পড়াশোনার জায়গাটাও করতে পারবে। এবং সাথে সাথে যারা
এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছিল, তাদের সেই ব্যবসাও কিন্তু ভালো হবে। শুধু একটাই সমস্যা, সেটা তাদের শারীরিক ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। সেটা কোনোরকমভাবে পায়ের কোনো সমস্যা, পায়ে বাত অথবা আর্থ্রাইটিস জাতীয় কোনো সমস্যা, এবং পায়ে আঘাত লাগা ও অস্থিভঙ্গের কোনো জায়গা তৈরি হতে পারে। চলে আসবো বৃষ রাশির ভেতরে। বৃষ রাশির ভেতরে গেলে পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। তারা এতদিন ধরে মার্কেটে যদি কোনো টাকা ফেলেও থাকে, যে টাকা উঠছে না, কিছুভাবে আমার আসছে না, চোখে দেখতে পারছি না, সেই টাকাগুলো তাদের হাতে চলে আসবে। তবে একসাথে আসবে না, ধীরে ধীরে সেই টাকাগুলো আসবে সেটা। এবং তার সাথে সাথে সন্তান নিয়ে যারা খুব সমস্যায় ছিল, যাদের ইস্যু আসছিল না, অথবা যাদের ক্ষেত্রে সন্তান আছে কিন্তু সন্তান একটু বেহেড হয়ে গেছে, কথা শুনছে না, তাদের ক্ষেত্রে একটা স্বস্তির জায়গা তৈরি হবে, সন্তান আসার একটা জায়গা তৈরি হবে। এবং তার সাথে সাথে যেটা হবে সেটা সন্তানের যে পড়ালেখা বা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটাও অনেকটা ভালো হবে, সাথে অর্থ তো অবশ্যই আসবে। চলে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির কর্মের জায়গা উন্নতি হবে। তারা যদি কোনো সেলফ প্রফেশনের মধ্যে থাকে, সেই প্রফেশন তাদের ডেভেলপ করে যাবে এবং নতুন নতুন সূত্রে তাদের কাজের যোগাযোগ বাড়বে। তার সাথে সাথে তাদের একটা লুকের চেঞ্জ হবে। তারা যেরকম ধরনের চলাফেরা বা জীবনযাত্রার সাথে অভ্যস্ত, সেটা পাল্টে যাবে, পাল্টে একটু মান উন্নত জায়গায় নিয়ে চলে যাবে। এটা তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে, কেননা বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকে যাচ্ছে 15ই মে। তা গুরু যখন থাকছে তার জায়গাতে, অবশ্যই সেই জায়গায় বৃহস্পতি অর্থকে হোল্ড করে, অন্য সেভিংস করতে খুব ভালো সাহায্য করে, ভবিষ্যৎ পরিকল্পনাকে করে। কাজে সঠিক সময় সঠিক কাজ করাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কাজে সেই কাজগুলো কিন্তু মিথুন রাশিকে করিয়ে দেবে। চলে আসবো আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কোর্ট কাছারির যেসব ঝামেলাগুলো বহুদিন যাবৎ চলছিল, সেই ঝামেলাগুলো তাদের মিটে যাবে। তাদের কোনো দূর ভ্রমণ হবে এবং তারা সেক্ষেত্রে পারিবারিক সুখ বা আনন্দ লাভ করবে। এদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে, বিশেষত লিভার জাতীয় কোনো সমস্যা, লিভার সিরোসিস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কর্কট রাশি সমস্যা দেবে। ব্যবসা ক্ষেত্রে তাদের একটা ভালো জায়গা তৈরি হবে এবং তারা কোনো রকম সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে নিয়োজিত করে নেবে। এই জায়গাটা এদের ক্ষেত্রে একটা ভালো জায়গা। চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে অযাচিত কিছু টাকা হাতে চলে আসবে, সে জানেও না, হট করে কিছু টাকা হাতে চলে আসবে, এই জায়গাটা আসবে। এবং তার সাথে সাথে তার একটু দূর ভ্রমণ হবে, কর্মসূত্রে গিয়েও কিন্তু সেখান থেকে সে অর্থ লাভ করতে পারবে। তবে সিংহ রাশির উচিত হচ্ছে একদম মাথা ঠান্ডা রাখা, না হলে পরে যে কোনো কাজ মুখের কাছে এসে ওদের কেটে যেতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কোনো প্রপার্টি লাভ হওয়ার জায়গা রয়েছে ডিসেম্বর অবধি, তার সময়ের মধ্যে। কাজে এদের প্রপার্টি একটা লাভ হবে, ছোট হলেও প্রপার্টি এদের লাভ হবে কোনো বাহন। সিংহর পরে চলে আসবো হচ্ছে আমি কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে সব থেকে যেটা সমস্যা হবে সেটা যে বৈবাহিক ক্ষেত্রে, তাদের সাংসারিক ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। হয়তো সে যার কন্যা রাশি, সে তার স্পাউসকে সেইভাবে হয়তো বিশ্বাস নাও করতে পারে, বা সে মনে করবে যে তাকে অতটা অ্যাটেনশন দিচ্ছে না। এই সব সমস্যা নিয়ে একটা সমস্যা আসতে পারে। তার স্পাউসের ক্ষেত্রে শারীরিক সমস্যার জায়গা নিয়ে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে যদি তার ব্যবসা থাকে, বিশেষত শনি বা বৃহস্পতির রিলেটেড কোনো ব্যবসা যদি থাকে, তাহলে পরে কিন্তু তার ব্যবসা খুব ভালো হবে এবং তার আর্থিক যে জায়গা সেটাও তৈরি হবে। চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে। এদের ব্যালেন্স করতে করতে জীবন শেষ হয়ে যাবে, এরা সবসময় ব্যালেন্স করবে। তুলা হচ্ছে আমাদের দাঁড়িপাল্লা, তাই এরা সবসময় ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে চাইবে। শনি ষষ্ঠভাবে ভালো ফল দেবে, কিন্তু তার সাথে সাথে রোগ দেবে। পুরনো কোনো রোগ থাকলে পারে, ক্রনিক ডিজিজ থাকলে পারে, সেটা কিন্তু আরো বাড়িয়ে দেবে এদের ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে ডেভেলপ দেবে, প্রফেশনালি ডেভেলপমেন্ট দেবে, সেই জায়গাগুলো দেবে, কিন্তু তাদেরকে খরচও করাবে। যেমন অর্থ নিয়ে আসা করাবে, খরচও করাবে, মানে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে এসেই তাকে রাখবে। চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। তারা বিগত দিনগুলোতে অনেক চিন্তা ভাবনা করেছে, চিন্তা ভাবনাই করে গেছে, কিন্তু সঠিক ইমপ্লিমেন্টেশন হয়নি, সেটার ইমপ্লিমেন্ট হবে। এবং তারা আর্থিকভাবেও কিন্তু বেশ
ভালো উপকৃত হবে। তবে শনি ঢুকেছে বা বৃহস্পতি ঢুকছে সাথে সাথে এটা হবে না। যদি তাদের দশা ফেভারে থাকে তাহলে পরে একটু সময় নেবে, হয়তো এই জুন জুলাই এর পর থেকে গিয়ে সেই জায়গাটা তাদের ডেভেলপ করবে এবং নতুন কর্মের জায়গা হবে। কর্ম মিনস তাদের চাকরি হবে এরকম জায়গা নয়, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা হতে পারে, সেলফ প্রফেশন হতে পারে, এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে রাজনীতিতে যারা রয়েছে বৃশ্চিক রাশির, তাদের কিন্তু একেবারে যেটাকে আমরা বলি চার চাঁদ লেগে যাওয়া, তারা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতকরা। কেন তারা ডাউন টু আর্থ হয়ে যাবে, মানুষের সাথে এত ভালো জনসংযোগ করবে, হ্যাঁ, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে এই রাজনীতির ক্ষেত্রে। স্পোর্টসম্যানদের ক্ষেত্রে খুব ভালো হবে। চলে আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির যেসব জাতক জাতিকারা রয়েছে তাদের কর্মে একটু ট্রাভেলস দেখা দিতে পারে কম বেশি, কেননা এরা খুব টেম্পটেড হয়ে পড়বে, হঠাৎ হঠাৎ খুব রেগে যেতে পারে। কাজেই এই রাগটা এদেরকে কমাতে হবে, তাহলে পরেই এদের সফলতার জায়গাটা এরা ধরতে পারবে। খরচা এদের একটু বেশি হবে, তুলনায় সেভিংস একটু এদের কম হতে পারে। মকর রাশির ক্ষেত্রে খুব ভালো পজিশন রয়েছে, কেন তাদের তৃতীয়ভাবে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। সেখান থেকে মকর রাশি তো শনি ছেড়ে গেছে, তৃতীয়ভাবে রয়েছে। আচ্ছা। তৃতীয়ভাবে এখন শনি থাকলে পরে মকর রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। এরা কিন্তু মানে যেটা চাইবে সেটা যদি সঠিকভাবে মানে লক্ষ্যে থেকে এগিয়ে যায়, সেই লক্ষ্য তারা পূরণ করতে পারবেই পারবে। এবং তাছাড়াও এদের ক্ষেত্রে যেটা আছে, সোশ্যাল মিডিয়া জাতীয় কোনো কাজ বা মানুষের সাথে কোলাবোরেশনের সাথে কোনো কাজ করা, সেগুলো খুব ভালো এদের ক্ষেত্রে হবে। এবং আর্থিক ক্ষেত্রেও এদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, কর্মক্ষেত্রেও এদের ভালো জায়গা রয়েছে, কিন্তু এদের সবসময় মন চাইবে আর নয়, অনেক হয়েছে, এইবারে কাজটা ছেড়ে আমি অন্য একটা কিছুর দিকে ঢুকি, এই মনটা কিন্তু এদের সবসময় তৈরি হবে। চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যেহেতু রয়েছে, অনেক সময় কি হবে, এদের কথার দ্বারা শত্রু তৈরি হয়ে যেতে পারে। ভালো বললো, ভালোর জন্যই বললো, কিন্তু সেটার পাল্টা রিপারকেশন অপোজিট সাইড থেকে আসতে পারে। কাজেই বেশি না বলে কম কথা বলে কাজ করে যাওয়া কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো। চুপচাপ থাকা উচিত এবং চুপচাপ কাজ করে নেওয়া উচিত, তাহলে পরে তাদের ক্ষেত্রে ভালো হবে। প্যানিক যেন তাদের ভেতরে না আসে, কেন একটুতেই এরা প্যানিক হয়ে পড়ে খুব, এই বোধহয় হলো না, এই বোধহয় সব শেষ হয়ে গেল। এই জায়গাটা থেকে যদি দূরে থাকে তাহলে এদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, কাজের ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রেও এদের উন্নতির জায়গা রয়েছে। শরীর নিয়ে কম বেশি সমস্যা, বিশেষত নার্ভের সমস্যা দেখা দিতে পারে, ঘাড়, পিঠ, কোমর, হাঁটু, এখানে মাসেল ক্র্যাম্প হতে পারে এবং পেটের কোনো সমস্যা এদের ভোগাতে পারে। চলে আসবো সবশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে একটু কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে, কিন্তু মাঝে মধ্যে এরা কিন্তু ভীষণভাবে অকুত ভয় হয়ে যায়, এই ঠিক আছে করে দেবো। এরা যদি কোনো রকমভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে এগিয়ে যায় তাহলে পরে এদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি হবে এবং এরা আধ্যাত্মিক ডেভেলপমেন্ট করে এগিয়ে যেতে পারবে। যদি এরা মঠ মন্দির এইসবের সাথে কোনো রকমভাবে যুক্ত থাকে তাহলে পরেও কিন্তু এদের খুব উন্নতির জায়গা রয়েছে। এবং এদের ক্ষেত্রেও বলবো রাজনীতি হচ্ছে সব থেকে ভালো জায়গা, যদি রাজনীতিতে থাকে কেউ তাহলে পরে তাদের উন্নতি হবেই হবে। অসাধারণ লাগলো, বা মানে পুরোটা ইন ডিটেলসে বললেন, যতটুকু সম্ভব একটা ছোট এপিসোডের মধ্যে ডিটেলসে বলা। আমার মনে হয় যে ভিউয়ার্সরা অনেক বেশি উপকৃত হবে এটা জেনে। তারপর তো রাহু নক্ষত্র নিজের কুণ্ডলী দেখে কনসাল্ট করা উচিত। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যেটা আমরা বলি এটা তো একটা জেনারেল প্রেডিকশন। এবারে সবসময় যে জেনারেল প্রেডিকশন, আপনার কুণ্ডলী চক্র আলাদা, আমার কুণ্ডলী চক্র আলাদা, তাতে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকটা গ্রহের যে ডিগ্রি আছে ডিগ্রিগত অবস্থানও আলাদা, সেগুলো অনুযায়ী এবং দশাও আলাদা, সেইগুলো দেখে আমাদেরকে বিচার করতে হয়। এবং তার সাথে সাথে আর একটা ব্যাপার কি, এই আমাদের যে সনাতন জ্যোতিষশাস্ত্র না, এই সনাতন জ্যোতিষটা এতটাই টাফ বিষয়, অনেকে ভাবে খুব সহজ বিষয়, হ্যাঁ প্রচুর সমুদ্র। কাজে এখানে আমাদের যে ডিভিশনাল চার্টগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলোকেও দেখি, সেই ডিভিশনাল চার্ট দেখে কিন্তু আমাদেরকে প্রেডিকশনের জায়গায় যেতে হয়। হট করে একটা লোককে বলে দিলাম যে তোমার এটা হবে, সেটা নয়, সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। আজকে ধরুন আমি 25 বছর রয়েছি, আমি 25 বছর আগে যাদেরকে দেখেছি
25 বছর পরেও তারা কিন্তু তাদের সন্তান সন্ততিরাও কিন্তু আমাকে দেখাচ্ছে। তার কাজে এই জায়গাটাকে ধরে রাখাটা হচ্ছে মেন। আমি হট করে কাউকে একটা বলে দিলাম যে তোমার মন রক্ষার জন্য যে এটা হয়ে যাবে, সেটা করলে হবে না। সঠিক জায়গাটাকে করতে হবে এবং তার সাথে দেখতে হবে যে আমার সঠিক সময় ম্যাচ করছে কিনা। সঠিক সময় যদি ম্যাচ করে অবশ্যই সে কাজ পাবে। বেশ, অনেক সময় জন্ম ছকের মানে জন্ম তারিখ অনেকের থাকে না, তখন আমরা হাত দেখেও প্রেডিকশন করি। আমার খুব কিউরিওসিটি, হাতের যে রেখাটা সেটা কি আমাদের পূর্বজন্মেরও কর্মফলটাকে শো করে? ঠিক আছে, এ বিষয়ে একটা কথা বলি আগে। যাদের জন্ম ছক থাকে না বা তারিখ থাকে না তাদেরও বিচার হয়। সেটা সেই বিচারটাকে আমরা বলি হচ্ছে গোচর বিচার। অর্থাৎ এই কিছুক্ষণ আগে আপনার সাথে আলোচনা হলো যে শনি চেঞ্জ হয়েছে, রাহু চেঞ্জ হবে, এটাকে গোচরকালীন জায়গা বলি আমরা। এটা দিয়েই কিন্তু একটা মানুষের বিচার করে দেওয়া যায়, কেন আমাদের জন্ম ছকের সাথে এই গোচরটাকে আমরা অ্যানালাইসিস করি একসাথে করে কিন্তু আমরা এটা করি। এটা হচ্ছে একটা আমাদের পার্ট। আর যেটা আপনি বললেন যে হস্তরেখার উপরে যে সেটা আমাদের পূর্বজন্মের কিনা, অবশ্যই। কেন পূর্বজন্মে আমরা কি করেছি না করেছি সেই সঞ্চিত কর্মের ফল নিয়ে আমরা এই প্রারব্ধে জন্মগ্রহণ করি এবং সেটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং যতদিন না পর্যন্ত সেই ঋণ আমরা পরিত্যাগ করছি বা শোধ করতে পারছি ততদিন আমাদেরকে আসতে হবে। আমি যদি কারোর থেকে 1 টাকাও নিয়ে থাকি ভুল করে, তাহলে পরেও সেটা আমাকে প্রদান করতে হবে। এবং যতদিন না পর্যন্ত সে আবার সেই আমি আর সে এক জন্মে মিলিত হচ্ছি ততদিন পর্যন্তই কিন্তু আমাকে আবার এখানে জন্মগ্রহণ করতে হবে। কাজে পূর্বজন্মের যে জিনিসগুলো আছে সেটা আমাদের প্রারব্ধে আমরা করি। প্রারব্ধে আমরা যখন সব কর্ম কমপ্লিট করতে পারি না তখন আমরা কিন্তু আবার আগমের ক্ষেত্রে ঢুকে যাই। এবারে এই জ্যোতিষশাস্ত্রে আপনি যেমন হাতের বললেন, জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এই জিনিসটা রয়েছে। ধরুন কোনো মানুষ জন্মগ্রহণ করেছে রাহুর দশায়, রাহুর দশা চলে হচ্ছে 18 বছর, কিন্তু কোনো মানুষই কিন্তু এই জন্মদশা পুরোটা পায় না। হয়তো রাহুর দশায় জন্মগ্রহণ করেছে, হয়তো 8 বছর পেল, তাহলে বাকি 10 বছর কোথায় গেল? বাকি 10 বছর সে পূর্বজন্মে কাটিয়ে এসেছে। পূর্বজন্মে তার 10 বছর কাটানোর পরে সে সেখানে মৃত্যুবরণ করেছে, তাহলে 8 বছর কোথায় গেল? এই জন্মে এসে তাকে কিন্তু রাহুর ওই 8 বছর কভার করতে হবে। এই 8 বছর কভার করার পর থেকে তারপরে আবার তার নতুন যে বৃহস্পতির দশা সেটা শুরু হবে। এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কাজেই পূর্বজন্মের একটা প্রভাব এই জন্মে অবশ্যই আছে। জন্মান্তরবাদ 100% সত্যি। মানে রাহুর দশা 18 বছর যেটা বললেন সেটা কেউ একটা জন্মে কমপ্লিট করতে পারে? শুধু রাহুর দশা বলে না, আমাদের যে 9টা প্ল্যানেটের দশা আছে, যেটা জন্মকালীন দশা হয় সেই দশা পুরোটা কেউ পায় না। আচ্ছা, কেন? সে তো পুরোটা পেলে পরে তারপরে এসে কেউ পাবে না। যদি 2 দিনও বাকি থাকে, 2 দিন আগে সে যদি ওই পূর্বজন্মে মারা যায়, এই জন্মে সে 2 দিন পাবে। ওই 2 দিন তাকে কমপ্লিট করতে হবে। কাজে আমার কর্ম আমাকে কমপ্লিট করতেই হবে, কমপ্লিট না করা পর্যন্ত আমার কোনো মুক্তি নেই। বাবা, এই ব্যাপার। আমাকে আরেকটা জিনিস বলুন, পিতৃদোষ বলে আপনাদের শাস্ত্রে রয়েছে, পিতৃদোষটা কি আসলে? অ্যাকচুয়ালি পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষের যে অভিশাপ সেটাকে বলা হয় যে পিতৃদোষ। পিতৃদোষ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পূর্বপুরুষের অভিশাপ বলা যায়। আমি যে বললাম যে আমি পূর্বজন্মে যে কাজ করব সেই কাজের ফল আমাকে এই জন্মে ভোগ করতে হবে এবং তার সাথে সাথে আমি যতদিন না পূরণ করতে পারছি ততবারই আমাকে এখানে আসতে হবে। পিতৃদোষ আমাদের ছকে পাওয়া যায়। পিতা হচ্ছে রবি, পিতাকে আমরা রবিকে পিতা ধরি। তা পিতা হচ্ছে এই রবির সাথে যদি কোনো রকমভাবে শনি কানেক্ট হয়, কোনো রকমভাবে রাহু কানেক্ট হয়, এই গ্রহগুলো যদি কানেক্ট হয়ে যায় তাহলে পরে ছকের মধ্যে পিতৃদোষ পাওয়া যায়। এবারে দেখা গেল যে আমার 10 পুরুষ আগে কেউ কোনো অন্যায় করেছে বা তখনকার যে আমার পূর্বপুরুষরা রয়েছে সে যখন মৃত্যুবরণ করেছে কোনো না কোনো অতৃপ্ততা নিয়ে মৃত্যুবরণ করেছে, তাহলে পরে কিন্তু সেই জেনারেশন বাই জেনারেশন সেই পিতৃদোষ হতে থাকবে। আচ্ছা, পরপর হতে থাকবে, কারণ তার অতৃপ্ত যে আত্মা রয়েছে সেটা যতদিন না পর্যন্ত স্যাটিসফাইড হবে ততদিন পর্যন্ত কিন্তু তার যে অভিশাপ সেটা কিন্তু প্রত্যেকটা ছকের মধ্যে পর 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 আসতে থাকবে। সবার বাই জেনারেশন চলে আসবে। এইবারে দেখা গেল যে এক জেনারেশন এসে তার মনে হলো যে আমি এত বাধার মধ্যে কেন পড়েছি,
তাহলে তো আমাকে একটা পণ্ডিতকে দেখানো দরকার। সে যখন দেখলো যে তোমার ছকে পিতৃদোষ রয়েছে, তাহলে পরে কি, যে এতগুলো পরম্পরা চলে আসার পরে এ জানতে পারলো যে এর পিতৃদোষ রয়েছে। এইবার এই পিতৃদোষ খণ্ডনের জায়গায় তাকে যেতে হবে। পিতৃদোষ খণ্ডন করা হলে পরে এর পরের জেনারেশন কিন্তু আর পিতৃদোষের মধ্যে পড়বে না, এবং যে বাধাগুলো এই জেনারেশনগুলো পেয়ে এসছে, এর পরবর্তী জেনারেশন তার লাভ উঠাবে, সুখ থাকবে, তাদের আনন্দময় জীবন থাকবে। কিরকম প্রবলেম ফেস করা হয়? প্রবলেম অনেক রকম। বিশেষত যেটা হয় সেটা হচ্ছে সন্তান নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। অনেক ক্ষেত্রে সন্তান আসে না, যাকে আমরা বলি বংশ লোপ হয়ে যাওয়া। সন্তান আসে না, বা সন্তান এলে পরেও তার মধ্যে সমস্যা থাকে। অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যা থাকে সেই জাতকের ভেতরে। অনেক সময় দেখা যায় যে তার সব কাজে বাধা আসছে, তার কর্মের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, সব জায়গায়, এবং নানাভাবে ঋণ জালে জড়িয়ে পড়ছে। এই জায়গাগুলো তাদের ভেতরে চলে আসে। তখন আমরা বলি যে ছক দেখে যে পিতৃদোষ আছে কিনা দেখে নিয়ে তার নিদানটা দেওয়া হয়। অ্যাকচুয়ালি পিতৃদোষটা যেটা হয় সেটা তো আমাদের পিতৃপুরুষদের একটা তিথি হয়। আমাদের যে 30টা তিথি আছে তার মধ্যে একটা তিথি হয় পিতৃপুরুষদের, সেটা হচ্ছে অমাবস্যা তিথি। সেই তিথিতেই এই কাজগুলো করা হয়, বা এর যে নিদান দেওয়া হয় সেটা পিতৃদোষ ভঙ্গের জন্যই অমাবস্যাতেই করা হয়। কারণ সেই দিনটাকেই আমরা সঠিক বলে ধরি, যার জন্য মহালয়াতে অমাবস্যাতেই পিতৃতর্পণ হয়, যেখানে পূর্বপুরুষদের ক্ষেত্রে আমরা জল প্রদান, পিণ্ডদান করি। পিণ্ডদান, জল প্রদান। অ্যাকচুয়ালি আমি আমার পিতার উদ্দেশ্যে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জল দিলে পরে কি সে ওখানে জল পাচ্ছে? জল পাচ্ছে না। কিন্তু আমাদের শাস্ত্রীয় যে জায়গা, যে মন্ত্র, বা তাদের যে তাদেরকে আহ্বান জানানো, তাদেরকে পুজো করা, এর মাধ্যমে তাদেরকে তৃপ্তি করা, তাদের শ্রাদ্ধীয় কাজ করা। শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ, তাদের সেই কাজগুলো করা, করিয়ে তাকে তৃপ্তি দেওয়া। এই তৃপ্তি দিলে পরে সেও আনন্দ পাবে, এবং পরপর পরপর যে পূর্বপুরুষরা রয়েছে তারাও কিন্তু সেই জায়গা থেকে এগোতে থাকবে। এবং তাহলে আমি যদি প্রায়শ্চিত্ত করি, আমার পরবর্তী জেনারেশন সেক্ষেত্রে ভালো থাকবে। আচ্ছা, একটা কিউরিসিটিতে, একটা পিতৃদোষ বললেন মানে মৃত ব্যক্তির কথা আসছিল, তো সেই জন্য কিউরিসিটিতে একটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে বাড়িতে কি মৃত ব্যক্তির ফটো রাখা উচিত? অবশ্যই উচিত। আচ্ছা, অবশ্যই উচিত। তার কারণ এটা অনেক ক্ষেত্রেই আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে মৃত ব্যক্তির ফটো রাখবো, মৃত ব্যক্তির ফটো রাখলে পরে তাদের যে নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি আসে না। আজকে যদি আমার পিতার ফটো আমি আমার ঘরে রাখি, তাহলে তার ব্লেসিং আমার উপর থাকবে, সে আমাকে আশীর্বাদ করবে, আমি তাকে দেখছি, প্রত্যেকদিন প্রণাম করছি। কারণ আমার প্রথম গুরু হচ্ছে সে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। তাহলে আমি যখন তাকে দেখছি, তাকে রেখে পুজো করছি, তাহলে পরে সে তো সেখানে নেগেটিভ এনার্জির কোনো রকম প্রশ্নই নেই, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, অনেকে আছে যে আপনি যেখানে ঈশ্বরকে রেখেছেন, ভগবানকে রেখেছেন, সেখানে সিংহাসনে রেখে তাদেরকে পুজো করছেন, সেটা না। আপনি আপনার একটা ভালো জায়গায় কোনো জায়গাতে রাখুন, রেখে সেখানে পুজো করুন, দেখুন তাকে, তার কাছে প্রত্যেক দিন ব্লেসিং চান যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও জীবনে দাঁড়াতে পারি। আমি এই বিষয়ে একটা কথা বলি, আমাদের সাধারণত মানব জীবনে 3টে যজ্ঞ করা উচিত প্রত্যেকের। বেশ। যজ্ঞ কথার অর্থ হচ্ছে কাঠ জ্বালানো নয়, যজ্ঞ কথার অর্থ হচ্ছে কর্ম, ক্রিয়া, কর্মযজ্ঞ, কর্ম করা। কি কর্ম না, প্রথম হচ্ছে আমাদের ভূত যজ্ঞ, তারপরে হচ্ছে আমাদের দৈব যজ্ঞ, তারপরে হচ্ছে আমাদের পিতৃযজ্ঞ। এই 3টে ক্রিয়া প্রত্যেকের করা উচিত। ভূত যজ্ঞ হচ্ছে প্রতিনিয়ত সর্বভূতে যারা আছে, অর্থাৎ আমাদের চারিপাশে যারা রয়েছে, যারা অসহায়, ঠিক আছে, তার মধ্যে অবলা জীবজন্তু হতে পারে, কোনো ভিখারি হতে পারে, কোনো অসহায় মানুষ হতে পারে, যে কেউ, এই সর্বভূতে তাদেরকে সাহায্য করা। যাচ্ছি, হয়তো কোনো পশু বা কুকুর বা কোনো গরু রয়েছে, তাকে একটু খাদ্য প্রদান করলাম, সেটা সর্বভূতে কাজ করছে, এটা খুব ভালো জিনিস। তার সাথে সাথে দেখা যায় কোনো অসহায় মানুষ, তার কোনো রিলেটিভ হসপিটালাইজড, তার কাছে ওষুধ কেনার পয়সা নেই, নিডি লোক, আমার দরকার নেই, পুরোটা আমি চিকিৎসা খরচা চালাতে পারবো না, অন্তত এক পাতা ওষুধ তো তাকে কিনে দিতে পারবো, এটা করে দেওয়া উচিত। সর্বভূতে এই কাজগুলো করা দরকার। একটা ছোট বাচ্চা, সে খিদের জ্বালে ছটপট করছে, মাকে বলছে, তার মা দিতে পারছে না, তাকে নিয়ে এসে কিছুটা খাইয়ে দেওয়া, এটা হচ্ছে সর্বভূতে যজ্ঞ। এই যজ্ঞ করা উচিত। যারা অগ্নিহোত্রী ব্রাহ্মণ বা যারা পুজো পাঠ করে, তাদের ক্ষেত্রে প্রত্যহ হচ্ছে কাঠ জ্বালানো, মানে দেবতার উদ্দেশ্যে অগ্নি
কে পুজো করা বা জ্বালিয়ে পুজো করা, এইটা করা। আর তৃতীয়ত হচ্ছে পিতৃযজ্ঞ। সেটা হচ্ছে যে আমাদের যারা পিতৃপুরুষরা রয়েছে, পূর্বপুরুষ যারা রয়েছে, প্রত্যহ তাদের স্মরণ করা, মনন করা এবং তাদের কাছে ব্লেসিং চাওয়া। তাদেরকে এই নয় যে আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, এসব কিছু না, আমাকে আশীর্বাদ দাও যাতে আমি জীবনে প্রতিষ্ঠা হতে পারি, এবং তোমাদের প্রতি যদি কোনো ভুল আমি করে থাকি সেই ভুলের ক্ষমা প্রার্থনা করা। এটা যদি করা যায় তাকে কিন্তু সে কিন্তু জীবনে ঠিক পজিশনে অর্থাৎ সঠিক জায়গায় দাঁড়াবেই দাঁড়াবে। এটা আমি একদম হলপ করে বলে দিলাম। যদি সবাই এটা করতে পারে, করুক, একদম কিচ্ছু লাগবে না, কোনো রত্ন দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র এইটা করুক। এই তিনটে যজ্ঞের মধ্যে লাস্ট যজ্ঞটা যেটা আছে সেটা, প্রথম যজ্ঞটা যেটা আছে সেটা, এই দুটো জিনিস যদি করতে পারে সে জীবনে ঠিক দাঁড়িয়ে যাবে। আমি আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আপনি কিন্তু এতগুলো সলিউশন বললেন, কোনোটার মধ্যে কিন্তু কোন রত্ন দরকার সেটা বলেননি। আর এটা দেখে আমার ভালো, কারণ বেশিরভাগই মানে জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার যারা, ওনাদের কাছে গেলে প্রথমেই উনি রত্ন বলেন যে এই রত্ন নাও, ওই রত্ন নাও, সেই রত্ন নাও। তো আপনি কিন্তু টোটকাটাও বলছেন, রত্ন পরের ব্যাপার, মানে যদি ক্ষমতা হয় তাহলে রত্ন নাও। সো দ্যাট ইজ ভেরি গুড, আমার খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমার মনে পড়ছে, যখন ফটো ব্যাপার বলছিলাম যে মৃত ব্যক্তি বা ফটো, আমরা এটা একদমই আমাদের টপিকের সাথে রিলেটেড নয়, তবুও আমার দেখে কিছু জিনিস দেখে আমার খারাপ হয়, যেটা আপনার সাথে শেয়ার করতে চাই, দর্শকদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে যে যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন দেখেছি অনেক বাড়ির বাইরের দিকে যেখানে ড্রেন আছে বা সেখানে ভগবানের মূর্তিগুলোকে বা ভগবানের ফটোগুলোকে অ্যাটাচ করে রাখে দেওয়ালের সাথে, ড্রেনের পাশেই, যাতে ওখানে কেউ থুতু না ফেলে, নোংরা না ফেলে, বাথরুম না করে। তো আমার মনে হয় এই জিনিসটা খুবই খারাপ, কারণ অন্য কোনো ধর্মে আমি কিন্তু এই জিনিসটা দেখিনি। মানে কোনো শিখ ধর্মে আমি দেখিনি যে কোনো শিখ গুরুর ফটো কোনো পাঞ্জাবি লাগিয়ে রেখেছে, বা কোনো ইসলামে আমি দেখিনি কোনো কারো ফটো ওই জায়গায় লাগিয়ে রেখেছে। তো আমি সেই জায়গাটা থেকে খুব খুব বাজে লাগে যখন আমাদের ভগবানেরা কারো নোংরা না ফেলার জন্য ইউজ হচ্ছে, ওখানে কোনো রকম কোনো ধূপকাঠি দেওয়া হচ্ছে না, কোনো রকম কোনো ফুল দেওয়া হচ্ছে না, স্টিল ওখানে আমার ভগবান ওখানে নোংরা দিচ্ছে। তো আমি আমার দর্শকদেরকে বলবো যে এই জিনিসটা করতে না, এবং যদি কেউ করে থাকেন তাদেরকে গিয়ে বোঝাতে। এটা খুব ভালো কথা বলেছেন। বছর দুয়েক আগে আমরা কয়েকজন মিলে এ বিষয়ে উদ্যোগী হয়েছিলাম। আমাদের একটা কাউন্সিল আছে, অ্যাস্ট্রো কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা নিয়ে আমরা জ্যোতিষদের জন্য কাজ করি বা সর্বক্ষেত্রে মানুষদের জন্য আমরা কাজ করি। তাই এই জিনিসটা আমাদের সবার আগে খুব খারাপ লেগেছিল। তখন আমরা 2 বছর আগে এটা নিয়ে খুব লেখালেখি করেছি, বিভিন্ন জায়গায় গেছি। তবে আগের থেকে তুলনায় এখন অনেকটা কমেছে এটা, কিন্তু এটা একেবারেই বরদাস্ত করা যায় না যে যেখানে আমার দেবতা, আমি যাকে ইষ্ট মানছি, যাকে আমি প্রণাম করছি, সে কোনো ময়লা জায়গাতে থাকবে, সেখানে কেউ থুতু ফেলবে না বলে বা কোনো ময়লা করবে না বলে তাকে রেখে দেওয়া, এটা একেবারেই কোনোভাবে মানা যায় না। এবং এটার তীব্র প্রতিবাদ তখনও করেছি, তীব্র প্রতিবাদ এখনো করব, তীব্র প্রতিবাদ ভবিষ্যতেও করব। এবং কোনো রকম কোনো দরকার হলে প্লিজ আমাকে বলবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো কোনো রকম ভাবে। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা বিশাল বড় রিচুয়াল আছে কোনো বাচ্চা হলেই তার নামকরণ করা, এবং সেটা খুব বড় করে উদযাপন করে করি। তো বাচ্চাদের নামকরণ করার কোনো রকম মানে কোনো রাশি দেখে বা কোনো সময় তিথি এরকম দেখে কোনো ব্যাপার আছে? দেখুন, এটা নামকরণের তো একটা ব্যাপার অবশ্যই আছে। নামকরণটা যেটা হয় সেটা হচ্ছে যে রাশিতে নক্ষত্রের কোন চরণে সে জন্ম নিয়েছে। নক্ষত্রের 4টে চরণ, আমাদের যে নক্ষত্রগুলো হয় প্রতিটা নক্ষত্রের একটা তো স্প্যান থাকে, তা সেই নক্ষত্রের ভেতরে 4খানা পদ থাকে, চরণ থাকে। তা কোন চরণে জন্ম নিয়েছে তার উপর নির্ভর করে তার অদ্যা অক্ষর, অর্থাৎ প্রথম অক্ষরটা কি হবে, সেই অক্ষর দিয়ে নাম রাখতে বলা হয়। তা বর্তমান যুগে এখন অনেক আধুনিক নাম এসে গেছে। তা আধুনিক নামে সবসময় আসে না। যদি কেউ উ দিয়ে নাম বলে, তা উ দিয়ে আপনি কোথায় নাম পাবেন? কেউ যদি ডয় শূন্যড় দিয়ে নাম বলে, তাহলে সেখানে আপনি কোথায় নাম পাবেন? তা এটা একটা রিচুয়াল হিসেবে করা হয়। ওই ষষ্ঠী পুজো অবধি এই জায়গাটা থাকে, তারপরে সে তার নিজের মতো নাম দেয়। কেননা জন্মের পরে যে সময়টুকু আতুর থাকে সেই সময় এই নামটা দেওয়া হয়। তার পরবর্তীতে যখন তারা নোটিফাইতে যাচ্ছে, গিয়ে সেখানে যখন বার্থ সার্টিফিকেট তৈরি করছে, তখন তাদের পছন্দ মতন নামই তারা দিয়ে দেয়। যেমন ধরুন তুলা
তুলা রাশিতে কেউ যদি জন্মগ্রহণ করে র দিয়ে নাম রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবারে র দিয়ে সে এমন নাম রাখলো যে জ্যোতিষী হয়তো রেখে দিল, বাবা আমার পছন্দ হলো না, মুখের খাতিরে বলতে পারছে না, সে এবারে বললো যে আচ্ছা আমরা যদি এরকম 2-3টে নাম বেছে রেখে দিয়েছি একদম আধুনিক নাম, তখন কি বলা যায়, ঠিক আছে করে নিন। বৃশ্চিক রাশিতে ঠিক আছে চলো ন দিয়ে কিছু একটা নাম, পুরোনো দিনের কোনো নাম রেখে দিল, বাবা মা এসে বললো না আমার ছেলের না একটু ওই ভিকি টাইপের নাম দরকার, হ্যাঁ, তাই এবার ভ তো ওখানে আসছে না, আসছে ন। নামটা কি কোনো রকম পরে প্রভাব ফেলে? দেখুন, নাম অ্যাকচুয়ালি প্রভাব ফেলে হচ্ছে সেটা হচ্ছে নামের ভাইব্রেশনে। আচ্ছা, আপনার কি নাম আছে তার উপর ভাইব্রেশন আসবে, সেই ভাইব্রেশনে অবশ্যই, কেন মন্ত্র যে আমাদের কাজ করে, মন্ত্র তো ভাইব্রেশনে কাজ করে, ঠিক নাম, আপনার নাম যতবার উচ্চারিত হবে ততবার একটা ভাইব্রেশন তৈরি হবে, এই ভাইব্রেশনের উপরে নামের কাজ করে। এবারে এই নয় যে জ্যোতিষ দেখে ওই নামটা দিয়ে দিল বলেই ওটা ঠিক আছে, এক্ষেত্রে এখন অনেক মডিফাই হয়েছে, সেক্ষেত্রে আমরা নিউমারোলজি দেখি, নিউমারোলজি দেখে তখন আমরা সেক্ষেত্রে নামটাকে বলি যে এই নামটা করলে পরে এর ক্ষেত্রে ভালো হতে পারে, এটা করে দেখো। এবারে যত সেটা ভাইব্রেট করবে তত ওর পক্ষে ভালো, কিন্তু আফটারঅল যেটা পড়ে সেটা দুটো জিনিস, এক হচ্ছে তার জন্মকুণ্ডলী, দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক শিক্ষা, এর উপর আর কিছু নেই। এখন যেটা ট্রেন্ড হচ্ছে বাবা মায়ের নাম কিছু কিছু অংশ জুড়ে একটা নাম তৈরি করা, যুক্তিযুক্ত? এটা করা যায়, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এর কোনো শাস্ত্রীয় বিধান নেই এমন যে বাবা মার নামের সাথে নাম জুড়লে হবে না। আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে ইউপি টুপির দিকে যান, দেখবেন ওখানে বাবার নামের সাথে ছেলের নাম জোড়া থাকে, হ্যাঁ, সন্তানদের নামের সাথে বাবার নামটাও তার মধ্যে রাখা থাকে। সেটা তো পুরো নাম হয়ে গেল, ফ্যামিলি নাম হয়। আমি বলছিলাম যে মায়ের নাম এবং বাবার নাম কিছু কিছু অংশ নিয়ে সন্তানের একটা, হ্যাঁ এটা হয়, এটা অনেক সময় করে, এটাতে কোনো সমস্যা নেই। সেটা বেশ বেশ। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে তিথি, যেটা বললেন তিথি আলাদা হয়। আচ্ছা, তিথি অনুযায়ী, তিথিতে তো নামের কোনো সেই জায়গাটা আসে না, তিথি, করণ এবং যোগ, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আলাদাভাবে আসে, এগুলো অবশ্যই একটা ম্যাটার করে পরবর্তী ইন ফিউচারে যে কোন তিথিতে সে জন্মগ্রহণ করেছে। তিথির মধ্যে তো ভাগ থাকে যে রিক্তা তিথি, পূর্ণা তিথি, জয়া তিথি, বিভিন্ন তিথি আছে, কোন তিথিতে জন্মগ্রহণ করেছে, কোন করণে জন্মগ্রহণ করেছে বা কোন যোগে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে ইন ফিউচারে এদের সমস্যা আসতে পারে, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। বেশ। যেটা বলতে যাচ্ছিলাম, একটা বাচ্চা বা মানে টিনেজার বলতে পারেন, সে আর্টস নেবে, কমার্স নেবে না সায়েন্স নেবে, সে ফুটবল প্লেয়ার হবে না ক্রিকেট প্লেয়ার হবে, সে মানে অ্যাথলেটিক হবে নাকি না অন্য কিছু করবে, এগুলো কি জন্মছকে বোঝা যায়? অবশ্যই বোঝা যায় জন্মছক থেকে সেই জিনিসগুলো। এবারে ব্যাপার হচ্ছে যে আমরা যখন জন্মছক দেখি তখন দেখা যায় যে বিদ্যাক্ষেত্র, যেখান থেকে আমরা বিদ্যাটাকে আমরা নির্বাচন করি, সেই ঘরের মালিক কে আছে, সেই ঘরে কে বসে আছে বা সেই ঘরের মালিক কোথায় বসে আছে, তার উপর নির্ভর করে যে আমাদের যে এ কোন ধরনের বিদ্যাক্ষেত্রে এগোতে পারে, সেটা কমার্স নেবে না আর্টস নেবে নাকি তার কোনো ভোকেশনাল ট্রেনিং দিয়ে উন্নতি হবে, সেই জায়গাটা আমরা সেখান থেকে বিচার করি। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রেও আমরা দেখি যে এই ছেলেটা হয়তো পড়াশোনায় খুব ভালো হবে না কিন্তু খেলাধুলার ক্ষেত্রে ভালো হবে, তখন আমরা তাদের ক্ষেত্রে বলে দিই যে একে খেলাধুলার দিকে একটু মনোযোগ দেওয়া করান, তাহলে পরে ভালো হবে। বা কারুর ক্ষেত্রে সঙ্গীতের দিকে মনোযোগ দেওয়া করান, কারুর ক্ষেত্রে অঙ্কনের দিক দিয়ে, আঁকার ক্ষেত্র দিয়ে মনোযোগ করান। এটা আমরা সেই ভাবগুলো যখন বিচার করে এটার ক্ষেত্রে আমরা অবশ্যই বলে দিতে পারি, কিন্তু সেটা হচ্ছে সেই প্ল্যানেটের যে কার্যকারিতা সেই অনুযায়ী সেগুলোকে আমরা নির্বাচন করি। আর মানে স্পোর্টসের ক্ষেত্রেও সেরকম হতে পারে? স্পোর্টসের ক্ষেত্রেও তাই, আমাদের 6th হাউস যেটা আছে সেখান থেকে আমাদের প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতাকে দেখা হয়। তা স্পোর্টসের ক্ষেত্রে মূলত প্রতিযোগিতার বিষয়টাই তাদের থাকে। আবার কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলেও প্রতিযোগিতার ব্যাপার, চাকরির পরীক্ষা দিতে গেলে পরেও প্রতিযোগিতার ব্যাপার। 6th হাউসকে সেখানে আমরা অনেকটা গুরুত্ব দিই, তার সাথে ভাগ্যকে জড়িয়ে দিই, নবম ভাবকেও দিতে হবে, তার সাথে সাথে আমি সেটা আর্ন করতে পারবো কিনা, জোগাড় করতে পারবো না, আমার কাছে আসবে কিনা, সেটার জন্য আবার আমরা একাদশ ভাবকেও দেখি। বাড়িতে পজিটিভ এনার্জি কিভাবে বাড়ানো যায়, অ্যাস্ট্রোলজিতে এর কোনো বিধান রয়েছে? দেখুন, বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে গেলে পরে সবার আগে সব মানুষগুলোকে পজিটিভ হতে হবে।
সব মানুষ যদি পজিটিভ না থাকে, যদি ভেতরেই আমার থাকে যে আমার দ্বারা কিছু হবে না, না বলে পৃথিবীতে কোনো জিনিস নেই, সব জিনিস হয়। মানুষ পেরেছে বলেই তো আজকে মঙ্গলে গেছে, চন্দ্রে গেছে, যেতে পেরেছে। তা কাজে সব কিছু হতে পারে। সবার আগে দরকার হচ্ছে নিজেকে পজিটিভ রাখা। অনেকেই আছে, কেউ আমার ক্ষতি করে দিল, কেউ আমাকে বান মেরে দিল, এই সব জিনিসগুলোকে দূরে রেখে রীতিমতো পজিটিভ থাকা, যে আমি পারবো, আমার নিজের ওপর সেলফ কনফিডেন্স থাকা দরকার, এবং আমার যে পজিটিভ ব্যাপার, আমাকে কর্মের মধ্যে থাকা দরকার। অলস মস্তিষ্ক বদমাশের জায়গা হয়, হ্যাঁ হ্যাঁ তাই না? তা কাজে যখনই অলস হয়ে যাবে মানুষ, তখন তার নানান ধরনের চিন্তা হবে, কিন্তু সে যখন কর্মের মধ্যে দিয়ে থাকবে তার চিন্তা হবে না। আপনি তো পজিটিভ রয়েছেন, অলওয়েজ মুভেবল, আপনি মুভ করছেন এখানে ওখানে সেখানে, একটা কর্ম নিয়ে রয়েছেন, কিন্তু যখনই দেখবেন আপনি স্টপ, তখন মনে হয় ও আমাকে এটা বলেছিল, ঠিক আছে আমি ওর এটা ক্ষতি করছি। এটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। কাজেই সবাই যদি পজিটিভ থাকে, আর সব থেকে ভালো হচ্ছে তার মেডিটেশন করা, যোগব্যায়াম করা, তার সাথে সাথে লাইট মিউজিক শোনা, এমনি বাড়ি পজিটিভ থাকবে। হ্যাঁ, তার সাথে সাথে আর একটা জিনিস, যেটা বাড়িকে নিজে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা জরুরি, তার সাথে সাথে হচ্ছে বাড়ি ঘরদোর এবং তার আশপাশ অঞ্চলকেও পরিষ্কার রাখাটা জরুরি। তাহলে পরে বাড়িতে কিন্তু পজিটিভ। এমন বাড়ি আছে দেখবেন সিলিং পাখা ঘুরছে, সিলিং পাখাতে এইরকম মোটা ময়লা পড়ে রয়েছে, জলের বোতল ভরা রয়েছে 50খানা, খাওয়ার লোক 3 জন, রাহুর প্রভাব ওখানে চলে আসবে। আচ্ছা, বাথরুমের দরজা খুলে রেখে দিয়ে চলে যাচ্ছে, নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি ঢুকবে। পজিটিভ করতে গেলে পরে প্রত্যেকটা পারিপার্শ্বিক ক্ষেত্রকে, গৃহের ভেতর, ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট লাগা, সুন্দর সুন্দর গাছ রয়েছে, লাগালে পরে ঘুম থেকে উঠে যখন দেখবে তার এমনি একটা এনার্জি তৈরি হয়ে যাবে। প্রত্যেকদিন সূর্যকে প্রণাম করুক। সূর্য যে আমাদেরকে জীবন দান করেছে, যে আমাদের আত্মার কারক, আমি তাকে প্রণাম করি, আমার ভেতরে একটা পজিটিভ এনার্জি ঢুকে যাবে। কাজে এইভাবে পজিটিভ। কিন্তু ওই ভূত আসছে, কেউ আমার ক্ষতি করছে, এইসবের মধ্যে যাওয়াটা ঠিক নয়। লাস্ট কোশ্চেন, সোশ্যাল মিডিয়া এখন একটা বিশাল বড় জায়গা। সোশ্যাল মিডিয়াতে গ্রো করতে গেলে যে কোনো মানুষের, আপনি কিরকম কি টোটকা বলতে পারেন? দেখুন, টোটকা বলার আগে দেখতে হবে যে আদৌ তার সোশ্যাল মিডিয়াতে কাজটা হবে কি না। তার কাজটা হবেই না, এবার আমি তাকে টোটকা বলে দিলে কোনো লাভ হবে না। কমিউনিকেশন জায়গাটা দেখা হয় আমাদের 3rd হাউস থেকে। তৃতীয়ভাবে যদি সঠিক বলবান গ্রহ থাকে, তাহলে পরে তার কমিউনিকেটিং পাওয়ার বেড়ে যায়, এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভালো কাজ করতে পারে সে। বুধ সেখানে খুব ভালো কাজ দেয়। কেতুও যদি থাকে, কেতুও কিন্তু এখানে ভালো কাজ দেয়। এটা কিন্তু একটা খুব পয়েন্ট, মানে কেতুকে অনেকে ভয় পায়, কেতু থাকলে পরেও কিন্তু তাকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। তা কাজে তৃতীয় ভাব যদি আমাদের বলবান হয়, তাহলে পরে সোশ্যাল মিডিয়াতে তার কাজ হবে। এবারে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে সেই হাউসটাকে অন্য গ্রহ দ্বারা আটকাচ্ছে বা বাধা দিচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা যদি প্রতিকারের, আমি ওই বিষয়টা ছাড়লাম, শুধু আমি টোটকার বিষয় নিয়ে বলি, কিচ্ছু না। যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, আমার এটা করে দেখুক, 100% সাফল্য পাবে। কিন্তু টোটকা যেটা হয় না, টোটকা তো রেমেডি নয়, টোটকা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া কিছু জিনিসকে প্রকৃতির কাজে লাগিয়ে দেওয়া, এবং সেটা কিছু দিনের জন্য একটা গুড ইম্প্যাক্ট দেয়। আবার সেটাকে পাল্টে যদি আবার রাখা যায়, তাহলে পরে আবার কিছু দিনের জন্য ভালো একটা রেজাল্ট দেয়। কিচ্ছু না, 5খানা লবঙ্গ, অল্প একটু কর্পূর, কর্পূর বলতে গেলে ট্যাবলেট কর্পূর না, একদম লুজ কর্পূর যেটা আছে, অল্প একটু কর্পূর, 5টা লবঙ্গ, আর একটুখানি কেশর, আর একটা সুপুরি, এই একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে যদি তার ব্যবসায়িক স্থল বা অফিস যেখানেই হোক, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে সেখানে রেখে দিক, তাদের যে জায়গাটা সেটা গ্রো করবেই একেবারে। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, আবার এসে আমাদের সাথে শুট করার জন্য। অনেক কিছু জানতে পারলাম। আপনার সাথে আরো একটা এপিসোড আমি করব, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এপিসোড করব, সেটা নিয়ে করব। খুব ভালো লাগলো স্যার, ভালো থাকবেন। আমারও খুব ভালো লাগলো আবার আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং খুব ভালো লাগলো কথা বলে আমার। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।